এখানে যখন চীনদের বাস স্থান ছিল ধারলার কুঠি বলে জায়গা ছিল, এখানে কেউ দিনের বেলা যেতে পারতো না, ভূতের খুব উৎপাত ছিল। এখান থেকে ফারাক্কা ব্যারেজটা দেখা যাচ্ছে। 80 থেকে 90 ফিট জল ছিল এই জায়গায় দাঁড়িয়ে আছেন, যেটা বিপ্লবীরা তখনকার মানে ওখান থেকে উৎপত্তিটা মানে শুরু করেছিল আর কি। আচ্ছা, আর নীলকর এখানে অত্যাচার খুব ছিল। ঐতিহাসিক ভৌগোলিক যাই বলেন না কেন, খুব সুন্দর একটা জায়গা ফারাক্কা। তো এই হচ্ছে বন্ধুরা ফারাক্কা বন্দর, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এর ভিতরে এখন সরকার দায়ী, সরকারি দায়ী। হ্যাঁ। শেষ ফিনিশিং এসে এই বাস আমাদেরকে আটকে দিয়েছে। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি রয়েছি খুব সুন্দর একটা লোকেশনে। জাস্ট লোকেশনটা একবার দেখুন, খুব সুন্দর একটা লোকেশন, শান্ত একটা পরিবেশ। আর এই যেটা দেখছেন এটা হচ্ছে গুমানী নদী। আর এই নদী হচ্ছে গঙ্গারই একটি উপনদী, যেটা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাজমহল পাহাড় থেকে উৎপন্ন হয়ে অনেক ছোট ছোট শহরের উপর দিয়ে প্রবাহিত হয়ে প্রায় 110 কিলোমিটার পথ অতিক্রম করে এই নদী গঙ্গার সঙ্গে মিশেছে। তবে এক্স্যাক্ট কোথায় গঙ্গার সঙ্গে এই নদী মিশেছে আজকের ভিডিওতে সেই মিলনস্থলই আপনাদের দেখাবো। তবে এই মিলনস্থল খুব একটা পর্যটন মানচিত্রে দেখা যায় না, কিন্তু ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন এই নদীর স্রোতের সঙ্গে সঙ্গে আমরাও যাই এবং দেখি যে কোথায় এই নদী শেষ হয়েছে। আমি এখন রয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, আমি জায়গাটা আপনাদের দেখাই। তো দেখুন, এই হচ্ছে ফারাক্কা বন্দর। এই বন্দরের ভিডিও আমি অলরেডি করেছি, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখতে পারেন। আর এই জন্যই এই বন্দরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বন্দরেই ও লঞ্চ হলদিয়া বন্দর হয়ে কলকাতা হয়ে এখানে আসে। এবং এই যে লক গেটটা দেখছেন, কাজ এখনও চলছে, লক গেটটা, এই লক গেট পার করেই সেই সমস্ত লঞ্চ বা জাহাজগুলো ঝাড়খণ্ড বা বিহারের উদ্দেশ্যে যায়। তো বন্ধুরা, এখন আমি রয়েছি ফারাক্কার অবহেলিত একটি ডিয়ার ফরেস্টে। এটি হচ্ছে ডিয়ার ফরেস্ট। এই ডিয়ার ফরেস্টের ভিডিও আমি করেছি, এই চ্যানেলেই রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। সেই ভিডিওতে আমি দেখেছিলাম সেখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেই ওয়াচ টাওয়ারটা আজকে দেখুন ভেঙে পড়ে গিয়েছে। এই যে দেখুন, এখানে সেই ওয়াচ টাওয়ারটা ছিল, আজকে সেই ওয়াচ টাওয়ারটা পুরোপুরি নেই, পুরো ভেঙে পড়ে গিয়েছে। পরিত্যক্ত একটা ডিয়ার ফরেস্ট। প্রায় সেই লোকেশনে পৌঁছে গেছি যেখানে এই গুমানী নদী গঙ্গা নদীর সঙ্গে মিশেছে, কিন্তু এক্স্যাক্ট সেই লোকেশন যেতে আমাদের অনেক বাধা পার করে যেতে হচ্ছে। এখানে শেষ পর্যন্ত এমন একটা জায়গায় এসেছি যে এখানটা বাস দিয়ে ঘেরা আছে, জানি না যেতে পারবো কিনা, এখানে কোনো লোকও নাই যে জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে যাব। শেষ ফিনিশিংয়ে এসে এই বাস আমাদেরকে আটকে দিয়েছে। আমরা ভিতরে গিয়ে এক্স্যাক্ট সেই লোকেশনে যেতে পারবো যেখানে এই গুমানী নদী গঙ্গার সঙ্গে মিশেছে। দূরে দেখুন দেখা যাচ্ছে গঙ্গা নদীর বিশাল জলরাশি, আর এই হচ্ছে গুমানী নদী। আমরা পারমিশন না নিয়ে কি ঢুকে যাব বুঝতে পারছি না। তো ফাইনালি একটা কাকুর কাছে পারমিশন নিয়ে নিয়েছি যাওয়ার জন্যে, কিন্তু সমস্যাটা হচ্ছে যেতে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে। চলে আসো, সাবধানে, হ্যাঁ, ভিডিও করতে গেলে কতই কিনা করতে হয়। ফাইনালি আমরা এই লোকেশনে পৌঁছে গেছি, যে লোকেশনে গুমানী নদী গঙ্গা নদীর সঙ্গে মিশেছে। তো চলুন, তো আপনাদেরকে এই জায়গাটা ভালোভাবে দেখাই। এই যে দেখছেন বিশাল জলরাশি, এটাই হচ্ছে গঙ্গা নদী, আর এটাই হচ্ছে গুমানী নদী, আর এখানে এসেই মিশেছে এই গুমানী নদী। তো দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, তবে একটু ভালোভাবে দেখলেই নদীর স্রোতের পার্থক্যটা বোঝা যাচ্ছে। দেখুন, এখান থেকে ফারাক্কা ব্যারেজটা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসবে জানি না, দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ, আর এই আশেপাশের পরিবেশটা জাস্ট অসাধারণ, একদম শান্ত পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ। সত্যি কথা বলতে এই জায়গাটা এসে আমার খুব ভালো লাগছে। নদীকে শুধু একটা জলধারা হিসাবে দেখলে তার পুরো গল্পটা বোঝা যায় না। প্রতিটা নদীরই একটা জার্নি আছে, আর সেই জার্নির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার কনফ্লুয়েন্স। একটা নদী যখন আরেকটা নদীতে মিশে যায়, সেটার সঙ্গে ওই এলাকার ভূগোল, চাষবাস আর মানুষের জীবনও জড়িয়ে থাকে। আমার নাম রতন চৌধুরী। তো এখানে আমাদের চীনদের বাস স্থান ছিল আগে। এখানে যখন চীনদের বাস স্থান ছিল, ধারলার কুঠি বলে জায়গা ছিল, এখানে কেউ দিনের বেলা যেতে পারতো না, ভূতের খুব উৎপাত ছিল তখন। এই জায়গাতে জল ছিল, এই জায়গাটা, এটা গোটা নদী, কিন্তু হ্যাঁ, এই পাথর সাইডে গোটাই আপনারই গঙ্গা। 86-এ গঙ্গাটা পুরো
মানে মাটি ভরেছে কিন্তু। পলি জমে গেছে। হ্যাঁ, পলি জমে গেছে। তা আগে ছিল, আগে এটা গঙ্গায় এই জায়গাতে মোটামুটি 80 থেকে 90 ফিট জল ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আছেন যেটা আচ্ছা। আমাদের পুরনো বাড়ি ছিল আগে নিমতলায়। গঙ্গা প্রত্যেক বছর গঙ্গা ভাঙতে ভাঙতে তো আমরা ওই আস্তে যেতে আমরা কিন্তু মানে হলাম, মানে জবাড়ি যেতাম, আবার জল শুকিয়ে তো আমরা চলে যেতাম, আবার চলে আসতাম। আমাদের নেক্সট আসা আপনার যে সময় উত্তম কুমার মরে কিন্তু 79 সালে, সেই থেকে আমরা স্টপ হয়ে গেছি। অনেকেই আসলে এই জায়গা সম্পর্কে জানে না। জানে না, কিন্তু খুব ঐতিহাসিক জায়গা কিন্তু। হ্যাঁ, ঠিক। এখনকার নীল বিদ্রোহের কারণও আপনার বিনো গ্রাম থেকে উঠেছিল। আচ্ছা আচ্ছা। একমাত্র বেনে গ্রাম থেকে নীলকরের আচ্ছা, এই বেনিয়া গ্রাম, হ্যাঁ, ফারাক্কা। বেনে গ্রাম থেকে হ্যাঁ। তখন নীলকরের মানে আপনার বিপ্লবীরা তখনকার মানে ওখান থেকে উৎপত্তিটা মানে শুরু করেছিল আর কি। আচ্ছা, মানে নীলকর এখানে অত্যাচার খুব ছিল। তাহলে আপনারা তাহলে এই ফারাক্কা ব্যারেজটা হতে হ্যাঁ, দেখেছেন? কিন্তু আমরা নৌকায় তো আমরা পার হয়ে গেছি তখন। আচ্ছা, ওই ব্যারেজটা ছিল না। হ্যাঁ, বেরিয়েছিল না তখন। এই যে রেল যখন আসতো আমার এখানে, তো রেল আপনার এই যে আপনার গেস্ট হাউসের মুখের সামনে রেল লাইন ছিল একটা, ওখান থেকে নৌকায় মানে জাহাজ স্টিমারে চেপে যে সামনে ওপারে যে নামতো। ঐতিহাসিক ভৌগোলিক যাই বলেন না কেন, খুব সুন্দর একটা জায়গা ফারাক্কা। আসলে মানুষে আমরাই তো এই জায়গাগুলো নষ্ট করছি, তাই না? 74 সাল থেকে এই ফরেস্ট মানে অনেক গাছ ছিল এখানে আর কি। হ্যাঁ, মানে ফরেস্টের। নারকেলের গাছ থেকে শুরু করে দিয়ে আপনার কাজু বাদাম, হ্যাঁ, আপনার শিশু গাছ, অনেক অনেক রকমের গাছ। হরিণও ছেড়েছিল, হ্যাঁ। কিন্তু হরিণগুলো সব রক্ষণাবেক্ষণ। মানে এই অত্যাচারে পাঁচিলা ভেঙে দিল, সব নিয়ে চলে। সেটাই। এর ভিতরে একমাত্র সরকার দায়ী কিন্তু। সরকারি দায়ী। হ্যাঁ, কেন আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাঁ, ও ইচ্ছা করলে সবই কিছু করতে পারে। ঠিক, কিন্তু ঠিক। ওরাও তো মানে পয়সা ভাগ পাচ্ছে, ওরা ঠিক। প্রশাসনও পয়সা ভাগ পায়। কারণ একটা গাছ চুরি হচ্ছে, ও সব দিয়ে পুলিশ ধরছে, অবশ্যই, আবার গাছ হ্যাঁ। ছেড়ে দিচ্ছে। প্রশাসন একবার স্টেপ নিতে গেলে কি মাটি পর্যন্ত কাঁপবে। এই লাইফ সায়েন্সে বলে গাছ বাঁচাও প্রাণ প্রাণ বাঁচাও, বাঁচাও। ঠিক, একদম। হুম। কিন্তু আমরা কি প্রাণটাকে আগে মারছি, তো আমরা কি সৌন্দর্যটা পাবো আর? আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত। আপনি কতদূর অবধি পড়েছেন? আমি 96 শান্তাসানের মাধ্যমিক আমার আপনি সেই বিদায়। 96 সালে আপনি মাধ্যমিক দিয়েছেন। বিদায়। ঠিক আছে, আপনার অনেক সময় নিলাম। আপনি না না না, কাজে কোনো এসেছেন, ব্যাপার নেই। ঠিক আছে? এইটুকুই তো সময় আপনার কথা বলতে পেলাম, এটি আমি ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আচ্ছা, অনেক সময় দিলেন। ঠিক আছে, কাজ করে নিন, হ্যাঁ, পরে আবার দেখা আমি হবে। হ্যাঁ, বেরিয়ে যাবো। তো বন্ধুরা, এখানে একটা কাকুর সঙ্গে দেখা হলো, আর কাকু খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিলেন। সত্যি আমারও জানা ছিল না, আমি সেটা পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই কাকুর গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আমরা সাধারণত গঙ্গার অনেক বিখ্যাত জায়গাগুলো জানি, কিন্তু গঙ্গাতে কোন কোন নদীগুলো এসে মিশেছে অনেকেই আমরা জানি না। আজকে এই গুমানি রিভার এবং গঙ্গা রিভারের কনফ্লুয়েন্স দেখতে এসে আমার অনেক কিছু অভিজ্ঞতা হলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু দেখলাম। সত্যি খুব ভালো লাগছে। এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ঠিক বর্ডার। আমি যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ফারাক্কার অন্তর্গত গোবিন্দপুর। গুমানি নদীর ওপারই হচ্ছে ঝাড়খণ্ড। আর এই জায়গাটা খুব একটা ট্যুরিস্টই নয়, কিন্তু নিজের মতো করে কিছুটা সময় কাটানোর জন্য খুব উপযুক্ত। আমরা সাধারণত গঙ্গার কথা বললেই বড় বড় শহর, ঘাট কিংবা বিখ্যাত জায়গাগুলোর কথাই ভাবি, কিন্তু এই গঙ্গার পথেই এমন অনেক জায়গা রয়েছে যেগুলো হয়তো খুব বেশি পরিচিত নয়। আজকের জায়গাটাও অনেকটা সেরকম। আর সত্যি বলতে এ ধরনের আনএক্সপ্লোর জায়গায় আসার মজাটাই আলাদা, কারণ এখানে শুধু একটা জায়গা দেখতে আসা নয়, জায়গাটার গল্পটাও খুঁজে বের করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা এক্সপ্লোরেশন ভিডিও গুমানি রিভার আর গঙ্গা রিভারের কনফ্লুয়েন্স নিয়ে। আপনাদের মধ্যে কতজনের এই জায়গাটা সম্পর্কে জানা ছিল কমেন্ট করে জানান। আমার তো জায়গাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, আর এরকম কম পরিচিত জায়গা, নদী আর ঐতিহাসিক গল্পের ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আরও কোনো অজানা জায়গার গল্প নিয়ে। সবাই ভালো থাকুন।